বৃষ্টি হলেও গরম কমছে না যে কারণে তারা যদি পদত্যাগ না করে আমরা করাবো, বলছে বিএনপি। জানাবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবৈধ এবং সর্বশেষ জানাবো আগুনে একই পরিবারের 6 জনের মৃত্যু, সেই ঘরে ছিল 10 লিটার ডিজেল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বৃষ্টি হলেও গরম কমছে না যে কারণে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে গতকাল সন্ধ্যার পর থেকে ব্যাপক বৃষ্টি হয়েছে। এর মধ্যে বেশি বৃষ্টি ঝরেছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম উপকূল এলাকায়। ঢাকায় আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু এত বৃষ্টির পরও তেমন একটা গরম কমছে না। এর কারণ হিসেবে এ সময়ের বৃষ্টির বিশেষ বৈশিষ্ট্যের কথা স্মরণ করিয়ে দিয়েছেন আবহাওয়াবিদরা। ঢাকায় গতকাল রাত 12টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত 44 মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল সন্ধ্যা 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রাম 120 মিলিমিটার, কক্সবাজার 114 ও নোয়াখালীর মাইজদীতে 108 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এত বৃষ্টির পরও একটা ভ্যাপসা গরম রয়ে গেছে। এর কারণ জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক বলেন, আমাদের দেশে বৃষ্টি সাধারণত দু ধরনের হয়, একটি হলো শীতল বৃষ্টি আর একটি উষ্ণ বৃষ্টি। মৌসুমী বায়ুপ্রবাহ শুরু হওয়ার আগে অর্থাৎ জুন মাসের আগে যে বৃষ্টি হয় তা শীতল বৃষ্টি। ওই সময় প্রচন্ড গরম থাকে, কিন্তু বৃষ্টি সৃষ্টি হয় অনেক ওপর থেকে। বৃষ্টি তাই শীতল হয়, গরম হাওয়া শীতল হয়ে যায় বৃষ্টির প্রভাবে। মে মাসের একেবারে শেষে বা জুনের শুরু থেকে দেশে মৌসুমী বায়ু প্রবেশ করে, এর প্রভাবে শুরু হয় বৃষ্টি। আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, এখনো মৌসুমী বায়ু চলছে। এখন যে বৃষ্টি হয় তাকে আমরা বলি উষ্ণ বৃষ্টি। এটা বায়ুমণ্ডলের নিচ থেকে সৃষ্টি হয়, তাই এর প্রভাবে দ্রুত পরিবেশ ঠান্ডা হয় না। এতে ভিজলেও অতটা ঠান্ডা অনুভূত হয় না। গতকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তা কিন্তু লঘুচাপের প্রভাবে হচ্ছে না। আবহাওয়াবিদরা বলছেন, এই বৃষ্টি হচ্ছে বাস্তু বায়ুস্তরের উপর ঘূর্ণি বাতাসের কারণে, তবে এটি লঘুচাপে পরিণত হতে পারে। আর এর প্রভাবে আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। আগামীকাল বৃষ্টি হতে পারে, তবে তা কমে আসবে। তারা যদি পদত্যাগ না করে আমরা করাবো, বলছে বিএনপি। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এখনো ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দোসরদের প্রতি পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সব জায়গায় পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা বসে আছে। পাবলিক সার্ভিস কমিশনে যারা ছাত্রলীগ ছাড়া কাউকে চাকরির সুপারিশ করেনি, তারা যদি পদত্যাগ না করে আমরা তাদের পদত্যাগ করাবো। গুম হওয়া ব্যক্তিদের পরিবারের দুর্ভোগের চিত্র তুলে ধরে তোলা আলোকচিত্র নিয়ে জান ও জবাব শীর্ষকে প্রদর্শনী আয়োজন করে মায়ের ডাক নামের একটি সংগঠন। সালাউদ্দিন আহমেদ বলেন, গুমের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। বাংলাদেশে যদি ভবিষ্যতে একটি গুমের ঘটনা হয়, একটি বিচার বহির্ভূত ঘটনা হয়, অবৈধ আটকা দেশের ঘটনা হয়, আমরা তাদের পাশে থাকব, এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। আমি স্পষ্টভাবে বলতে চাই, যারা গুমের ঘটনার জন্য দায়ী, যারা গুম করেছে, হত্যা করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করুন, তাদেরকে বিচারের সম্মুখীন করুন। বিএনপির স্থায়ী কমিটির এই নেতা আরো বলেন, আমি নিজেই গুম ছিলাম, আমি কবর থেকে বেরিয়ে আসা একজন মানুষ। আমাদের দেশ থেকে চিরতরে গুমের সংস্কৃতি বন্ধ করার জন্য কাজ করতে হবে। আপনারা যারা এখনো স্বজনদের ফিরে পান নাই, আপনারা তো জিন্দা লাশ। যারা গুমের সংস্কৃতির ধারক বাহক, যারা গুম করেছে, হত্যা করেছে, তারা কারা আপনারা জানেন। বাংলাদেশের জনগণ জানে। জিয়াউল হাসান, বেনজির, মনিরুল, ডিবি হারুন, বিপ্লব সরকার, মেহেদী যত আছে, নো মার্সি নো টু জাস্টিস। তাদেরকে ইন্টারোগেট করতে হবে। তারা মানুষকে গুম করেছে, হত্যা করেছে, তাদের বিচার করতে হবে, বলেন সালাউদ্দিন আহমেদ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ। লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক জজ ইকতেদার আহমেদ বলেছেন, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ। বৈধতা দিতে পারে একমাত্র জাতীয় সংসদ, তবে একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার গঠন হয়েছে, সেই হিসেবে আপাতত বৈধ। সাবেক জজ ইকতেদার বলেন, বর্তমান সরকারকে বৈধতা দিতে সংসদ লাগবে। দেশ ও জাতির মঙ্গলের জন্য সব রাজনৈতিক দল ও জনগণের সাথে ডায়ালগ করতে হবে, সংলাপের বিকল্প নেই। এ সময় সংস্কার পার্টির নির্বাহী আহ্বায়ক মেজর আমিন আহমেদ আফসারী বলেন, এই সরকারের সঙ্গে জনগণের দূরত্ব বেড়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের যে পথে চলার কথা ছিল সে পথে চলছে না। সংস্কার করার জন্য যে কমিশন গঠন করা হয়েছে তারা কি করছেন? তারাও ব্যর্থতার দিকে এগোচ্ছে, কারণ তাদের সঙ্গে জনগণের সংস্কার সংক্রান্ত ব্যক্তিদের কোনো সম্পৃক্ততা নেই। এই সংস্কার কমিটিগুলো ফেল করলে অন্তর্বর্তীকালীন সরকার সহ সবাই ফেল করবে। মেজর আমিন আহমেদ আফসারী আরো বলেন,
5ই আগস্টের অভূতপূর্ব বিজয়ের পর সবাই, বিশেষ করে রাজনৈতিক দলগুলো, নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে বেশি উদ্গ্রীব। কিন্তু আমরা মনে করি বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ভারসাম্য, স্থিতিশীলতা ও নিরাপত্তা সুনিশ্চিত করা। তা না হলে সকল প্রচেষ্টা বিফলে যেতে পারে। দীর্ঘদিনের স্বাধীন দেশটি স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র, গোষ্ঠীতন্ত্রের জাতাকলে নিষ্পেষিত হয়েছে ভঙ্গুর গণতান্ত্রিক অবস্থার সৃষ্টি করেছে। তা থেকে মুক্তি পেতে হলে একটি সার্বিক সংস্কার প্রয়োজন উল্লেখ করে মেজর আফসারি বলেন, তবে অল্প দিনে একটি সরকারের পক্ষে তা সম্পন্ন করা দুরূহ। কিন্তু কাজটি শুরু করা প্রয়োজন। কি করলে এবং অন্তত কতটুকু অগ্রসর হলে পরবর্তীতে তা চলমান থাকবে সেদিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন। সরকার কিছু কাজ করা শুরু করেছেন, কিন্তু তা যথেষ্ট না বলেই অনেকে মনে করেন। নির্বাচন সম্পর্কে তিনি বলেন, সংস্কার করতে সময় নেওয়া হোক, তা সবাই চায়। তার মানে এই নয় নির্বাচন দিতে যেন লম্বা সময় নেওয়া না হয়। আগুনে একই পরিবারের 6 জনের মৃত্যু, সেই ঘরে ছিল 10 লিটার ডিজেল। সুনামগঞ্জের ধর্মপাশায় আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন লেগে একই পরিবারের 6 জনের মর্মান্তিক মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠছে। মধ্যরাতে ঘরটিতে কিভাবে আগুন লাগলো সে প্রশ্ন এখন এলাকাবাসীর মুখে মুখে। এটি কি নিছক দুর্ঘটনা, না এর পেছনে অন্য কিছু আছে, সে প্রশ্ন উঠছে। পুলিশ সুপার বলছেন, তদন্তের জন্য সিআইডি ও পিবিআই এর একটি দল পুলিশকে সহযোগিতা করছে। জেলার ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সোনা মরল হাওরের পশ্চিম পাড়ে শিমের খাল গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ঘরটিতে 3 ছেলে ও 1 মেয়ে নিয়ে থাকতেন ইঞ্জিন চালিত নৌকা চালক এমারুল মিয়া দম্পতি। মধ্যরাতে তাদের ঘরে আগুন লেগে এমারুল মিয়া, তার স্ত্রী ও 4 ছেলে মেয়ের মৃত্যু হয়। শিমের খাল ও আশপাশে গ্রামের অনেকেই জানান, সোমবার এমারুল জয়শ্রী বাজার থেকে আপেল, আঙ্গুর সহ বিভিন্ন ফল ও মোরগের মাংস কিনে নিয়ে আসেন। যেদিন ঘরে আগুন লাগে সেদিন তিনি আত্মীয় সহ কাছের মানুষদের নিয়ে খাবার খাওয়া, এর আগের দিন 10 লিটার ডিজেল কেনা, মাংস, ফলমূল কেনা সহ নানান বিষয়ের আলাপ হচ্ছে গ্রামে। সবার মনে এখন একটাই প্রশ্ন, এমারুল মিয়া শ্বশুর চেরাগ আলী জানান, সোমবার বিকেলে এমারুল তার ঘরে গিয়ে রাতে খাওয়ার জন্য দাওয়াত দিয়ে আসেন। সেই রাতে পরিবার পরিজন নিয়ে খাওয়া দাওয়া করেন এমারুল। তবে চেরাগ আলী সেখানে যেতে পারেনি, তার স্ত্রী মরিয়ম বেগম সেখানে খেতে গিয়েছিলেন। চেরাগ আলী বলেন, রাত 12টার দিকে কামালের চিৎকার শুনে গিয়ে দেখি এমারুলের ঘরের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। ভেতর থেকে ঘরের দরজা বন্ধ থাকার কারণে দরজা খুলে ভেতরে যাওয়া যাচ্ছিল না। আগুনের তাপের কারণে স্টিলের দরজা ভাঙতে পারছিলাম না, ঘটনাস্থল উপস্থিতরা। এরপর 1 ঘন্টা চেষ্টায় গ্রামের সবাই মিলে নেভানো হয় আগুন। পরে তালা ভেঙে ঘরে ঢুকে দেখেন সব ছাই হয়ে গেছে। একটি কক্ষে 5 জন এবং পাশের কক্ষে 1 জনের লাশ ছিল। পাশের কক্ষে লাশটা তার ছোট নাতিন ফাতিমার ছিল। প্রতিবেশীরা জানান, এমারুল ইঞ্জিন চালিত নৌকা নিয়ে হাওরে মাছ ধরতেন। ঘটনার আগের দিন 10 লিটার ডিজেল কিনে এনে ঘরে রেখেছিল। তিনি কিছুটা রাগী স্বভাবের ছিলেন। বছর কয়েক আগে তার চলাফেরাও নাকি কিছুটা এলোমেলো ছিল। তবে বেশ কিছুদিন যাবৎ অনেকটা শান্ত ছিলেন এমারুল। এমারুল নিজে থেকেই ঘরে আগুন দিয়েছে কিনা সে সন্দেহ উকি দিচ্ছে অনেকের মনে। সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার আফামা আনোয়ার হোসেন খান বলেন, এই মর্মান্তিক ঘটনা কিভাবে ঘটলো তা জানার চেষ্টা করা হচ্ছে। এখনই আমরা মন্তব্য করছি না যে তাদের কেউ হত্যা করেছে কিংবা আত্মহত্যা করেছে এরা বা দুর্ঘটনায় মারা গেছে। তবে ফায়ার সার্ভিসের একটি দল এবং পুলিশ প্রাথমিকভাবে এটা ধারণা পেয়েছে যে বৈদ্যুতিক কোনো শর্ট সার্কিটের ঘটনা ঘটেনি। ঘটনা তদন্তের জন্য সিআইডি ক্রাইম সিন ইউনিট ও পিবিআই কে সহযোগিতার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তারা কাজ শুরু করেছে। তদন্তের আগে এর বেশি বলা যাচ্ছে না। সুনামগঞ্জ জেলা প্রশাসক ও মোহাম্মদ ইলিয়াস মিয়া গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতদের স্বজন এবং গ্রামবাসীদের সাথে কথাও বলেন তিনি। জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।